Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য ইংলিশ প্রিপারেশন খুব জোরদার ভাবে করতে হবে, কারণ ইংলিশে আউট অফ 25 তোমরা 25টা প্রশ্নেরই সঠিক উত্তর করার সুযোগ পাবে। যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে আউট অফ 25 তোমরা 25টা প্রশ্নেরই সঠিক উত্তর করে আসতে পারবে পরীক্ষাতে। এবং সেই জন্য বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে এবং তার পাশাপাশি মক টেস্টও, তোমাদের মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। তোমরা মক টেস্ট সিরিজে যে মক টেস্টগুলো আসছে সেগুলো অবশ্যই খুব সিরিয়াসলি বাড়িতে সলভ করো এবং তোমরা সেখানে যে স্কোর করছো সেই স্কোরটা তো যে অ্যানালিসিস করবে তাহলে বুঝতে পারবে তোমাদের কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোন চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ করতে হবে, তোমাদের প্রিপারেশনে তোমরা কতটা এগিয়ে আছো, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং কোনো পরীক্ষাতেই যদি ভালো স্কোর করতে হয় তার জন্য রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল রোল প্লে করে। তাই জন্য তোমাদের হাতে যে কদিন সময় আছে, এক মাসেরও কম সময় আছে অনেকটা, সেই তখন তোমরা অবশ্যই রিভিশনটা খুব ভালো করে করো এবং যত ভালো রিভিশন করবে তোমাদের মক টেস্টের স্কোর তত ভালো হবে। এবং তোমাদের WBCS পরীক্ষার যে বিষয়ভিত্তিক বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে সেখানে কিন্তু ব্ল্যাক বুকে থেকে যে ভোক্যাবস এর ক্লাসগুলো নিয়ে আসা হবে সেগুলোও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা এটা ভেবো না যে ব্ল্যাক বুক মানে হয়তো সেখানে SSC CGL CHS এর জন্য ইম্পর্টেন্ট, ইকুয়ালি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্টের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট আনসার ইন ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ তোমাকে একটা ইনডাইরেক্ট স্পিচে প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট স্পিচ যেতে হবে, ন্যারেশন চেঞ্জ। The policeman asked us whether we recognize the person in the photo. Policeman asked, asked মানে ডেফিনেটলি এখানে আমরা said দিয়ে বলতে পারি, প্রত্যেকটা অপশন দেখো said রয়েছে। এবার এখানে বলছে ওয়েদার, যখনই ওয়েদার বলা হচ্ছে তখনই আমরা বুঝতে পারছি এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে। এবং দেখো ইয়েস নো কোয়েশ্চেনের যে আমাদের ফরম্যাট সেখানে কিন্তু প্রথমে একটা হেল্পিং ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপরে মেইন ভার্ব আসবে, নর্মাল যে প্রশ্নের স্ট্রাকচার। এখানে বলছে উই রেকগনাইজড, রেকগনাইজড আছে মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এখন ইনডাইরেক্টে সিম্পল পাস্ট আছে, তাহলে ডাইরেক্টে সেটা হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ আমরা জানি নারেশন চেঞ্জে কিন্তু টেন্সের পরিবর্তন হয়। তাহলে সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে পরিণত হয়েছিল, তাহলে আমাকে ডাইরেক্ট স্পিচে সিম্পল প্রেজেন্টে আনসার করতে হবে। তাহলে উই রেকগনাইজড, উই বলতে এখানে পুলিশম্যানটা আমাদেরকে বলছে, আমাদেরকে বলছে যে আমরা চিনতে পেরেছি কিনা। তার মানে পুলিশম্যানটা প্রশ্ন করলো যে তোমরা চিনতে পেরেছো কিনা। পুলিশম্যানটা আমাদেরকে প্রশ্ন করেছিল তোমরা চিনতে পেরেছো কিনা। সো আমরা কিন্তু ইউ দিয়ে প্রশ্ন করব এবং যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন আমরা একটা সামনে ডু নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্ব। এখন যেহেতু বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে মেইন ভার্বের V1 বসবে, ঠিক আছে। তাহলে ডু ইউ রেকগনাইজ, তারপরে যা ছিল দ্য পার্সন ইন দি ফটো, এটা কিন্তু একটা ইয়েস নো কোয়েশ্চেন হলো। এবং সেক্ষেত্রে দেখো সঠিক আনসার আমরা অপশন এ তেই পেয়ে গেলাম। অপশন বি তে বলছে ডু ইউ রেকগনাইজড, এখানে ডু তো বসিয়েছে প্রেজেন্ট টেন্সে কিন্তু রেকগনাইজড পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে এটা ভুল হয়ে গেল। এখানে ওয়েদার দিয়ে প্রশ্ন করছে না, আমরা যখন ইয়েস নো কোয়েশ্চেন করছি তখন ওয়েদার দিয়ে প্রশ্ন করা যাবে না। এবং অপশন ডি তে বলছে ডিড, ডিড মানে কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে গেল, আমাকে সিম্পল প্রেজেন্টে প্রশ্ন করতে হতো। এবং তারপর ডিড এর পর যখন রেকগনাইজড বলছে, ডিড মানে পাস্ট টেন্স, তাহলে রেকগনাইজডটাকে কিন্তু V1 বসানো উচিত ছিল। সুতরাং এক্ষেত্রে আমরা ভুল দেখতে পাচ্ছি, একমাত্র অপশন এ সঠিক। সো দ্য পুলিশম্যান সেড ডু ইউ রেকগনাইজ দি পার্সন ইন দি ফটো, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 2, find the part of the sentence that contains an error. সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। ইফ ইট উইল রেন উই উইল হ্যাভ আ টাফ টাইম, বলছি যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু বেশ কষ্টের মধ্যে পড়তে হবে। এখন বিষয়টা হচ্ছে ইফ দিয়ে সেন্টেন্সটা রয়েছে, তার মানে এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু তিন রকম টাইপ রয়েছে। এটা টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে আমরা একটা পসিবিলিটির কথা বলছি। পসিবিলিটি মানে সম্ভাবনা, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কষ্ট পেতে হবে, এটা একটা সম্ভাবনা।
এবার যখন আমরা টাইপ 1 এর সেন্টেন্স লিখব তখন ইফ ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স লিখব এবং মেন ক্লজের সাথে আমরা মোডাল প্লাস ভি1 বসাবো, মোডাল প্লাস ভি1 বসাবো। এখানে দেখো উই উইল হ্যাভ, এখানে কিন্তু মোডালের সাথে ভি1 বসানো আছে, কিন্তু ইফ ক্লজের সাথে দেখো ইট উইল রেন, এখানে ফিউচার বসানো আছে, এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট লিখতে হবে। তাহলে বিষয়টা হবে ইফ ইট রেইনস। এইট যেহেতু সিঙ্গুলার তাই জন্য আমরা রেনের সাথে এস যুক্ত করব, ভার্বের সাথে এস যুক্ত করব, আর এখানে উইলটা বসবে না কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স। সো ইফ ইট রেইনস উই উইল হ্যাভ আ টাফ টাইম, অর্থাৎ এখানে ভুলটা হচ্ছে অপশন ডি তে রয়েছে। Next question, find the part of the sentence that contains an error. Same question, sentence এর কোন পার্টে ভুল আছে বলতে হবে। We hardly knew nothing about the manager who had recently joined. We hardly knew anything, nothing. আমরা প্রায় কিছুই জানি না about the manager, ম্যানেজারের সম্পর্কে, who had recently joined, যিনি কিনা সম্প্রতি জয়েন করেছেন। তাহলে সম্প্রতি জয়েন করা ম্যানেজারের সম্পর্কে আমরা কিছুই জানি না। ভালো করে খেয়াল করো এখানে হার্ডলি শব্দটা বসানো আছে। এই যে অ্যাডভার্বটা আছে হার্ডলি, এটা কিন্তু আসলে একটা নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ মানে হার্ডলি মানে একদমই নয়, একদমই নয় বোঝায় হার্ডলি মানে। তাহলে যখন এখানে নেগেটিভ শব্দ বসানো আছে তাহলে আবার আমি নাথিং বসিয়েছি, ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভুল। আমি ডাবল নেগেটিভ বসাতে পারবো না কারণ হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তার সাথে আমি আর কোনো নেগেটিভ শব্দ বসাতে পারবো না। তাহলে আমাকে বসাতে হবে উই হার্ডলি নিউ এনিথিং। যেহেতু হার্ডলিটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাই আমাকে নাথিং এর বদলে এনিথিং বলতে হবে। সো উই হার্ডলি নিউ এনিথিং অ্যাবাউট দি ম্যানেজার, অর্থাৎ এক্ষেত্রে অপশন ই হবে সঠিক উত্তর, কারণ এখানে নাথিং হবে না, এখানে হবে এনিথিং। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দি পার্ট অফ দি সেন্টেন্স দ্যাট কন্টেইনস অ্যান এরর। Hardik's horoscope says that the stars will be exercised a benign influence on his life. হার্দিকের হরোস্কোপ বলছে, হরোস্কোপ মানে ঠিকুজি কুষ্টি যাকে বলে, অর্থাৎ যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশন দেখে যে তার একটা হরোস্কোপ করা, একটা চার্ট তৈরি করা হয় জ্যোতিষীতে, অ্যাস্ট্রোলজিতে, তাকে বলছে হরোস্কোপ। তো হার্দিক পান্ডের যে হরোস্কোপ সেটা বলে যে দ্য স্টার্স উইল বি এক্সারসাইজড, অর্থাৎ তার যে গ্রহ নক্ষত্র আছে সেগুলো কিন্তু প্রভাব ফেলবে তার লাইফে। এখানে দেখো খুব সুন্দর একটা ভুল, যদি তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এখানে উইল বি এক্সারসাইজ রয়েছে, অর্থাৎ এখানে মোডাল রয়েছে, মোডালের পরে বি রয়েছে এবং তারপরে ভি থার্ড ফর্ম রয়েছে। এটা কিন্তু একমাত্র আমরা প্যাসিভ ভয়েসে দেখি, মডেলের সাথে বি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভ ভয়েসে। কিন্তু এখানে বলতে চাইছে যে দ্য স্টার্স উইল বি এক্সারসাইজড, মানে গ্রহ নক্ষত্রদেরকে দিয়ে এক্সারসাইজ করানো হবে। এখানে কিন্তু মিনিংটা পুরো উল্টে যাচ্ছে। এখানে বলতে চাইছে গ্রহ নক্ষত্ররা একটা প্রভাব ফেলবে, অর্থাৎ গ্রহ নক্ষত্ররা নিজেই কাজটা করবে, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হওয়া উচিত। আর যখন অ্যাক্টিভ ভয়েস হবে তখন ডেফিনেটলি এই মোডাল বি ভি থ্রি এই ফর্মটা কাজে লাগবে না। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা হবে মোডালের সাথে ভি ওয়ান, অর্থাৎ মোডাল উইল বসছে তারপরে ভি ওয়ান বসবে, অর্থাৎ উইল এক্সারসাইজ, উইল এক্সারসাইজ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ তে ভুল আছে, উইল বি এক্সারসাইজ নয়, উইল এক্সারসাইজ, এটা হবে সঠিক উত্তর। Question number 5, choose the meaning of the given idiom at cross purposes. যখন দুজনের উদ্দেশ্য একে অপরকে ক্রস করছে, দুজনের উদ্দেশ্যের সাথে একে অপরের ঠোকাঠুকি বাঁধছে, তার মানেটা কি? ডেভেলপিং অ্যান্ড অ্যাম্প্লিফাইং আইডিয়াস গিভেন, যে আইডিয়াগুলো দেওয়া রয়েছে সেই আইডিয়াগুলোকে ডেভেলপ করা হচ্ছে। ফাইনালাইজিং আইডিয়াস এন্ড প্ল্যানস, আইডিয়া এবং প্ল্যানগুলোকে ফাইনালাইজ করা হচ্ছে। ব্লাইন্ডলি ফলোইং ইচ আদার্স আইডিয়াস, একে অপরের আইডিয়াকে চোখ বুজে ফলো করা হচ্ছে। ডিসএগ্রিং উইথ ইচ আদার্স আইডিয়াস, একে অপরের আইডিয়ার সাথে ডিসএগ্রি করা হচ্ছে, মতের বিরোধ হচ্ছে, মতের অমিল হচ্ছে। অ্যাট ক্রস পারপাসেস মানে হলো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, অর্থাৎ বলতে পারো যে ভুল বোঝাবুঝি হওয়া।
মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, ভুল বোঝাবুঝি, ডিসএগ্রিমেন্ট। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দি কারেক্ট সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েসে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। দ্য চাইল্ড ব্রোক মেনি টয়েস ইন দি শপ। বাচ্চাটা অনেকগুলো খেলনা ভেঙে ফেলেছিল দোকানে। হি ইভেন থ্রু দ্য পেইন্টিংস, সে কিন্তু পেইন্টিংসটাও ছুঁড়ে ফেলেছিল। এখানে দুটো আলাদা সেন্টেন্স আছে এবং অবশ্যই দুটো সেন্টেন্সকেই আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দ্য চাইল্ড ব্রোক মেনি টয়েস ইন দি শপ, এখানে মেনি টয়েস এর সাবজেক্ট, তাহলে মেনি টয়েস ইন দি শপ, এখানে বলছে ব্রোক মানে ভেঙে ফেলেছিল, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসটাও পাস্ট টেন্সে হওয়া উচিত। কিন্তু এখানে বলছে হ্যাভ বিন ব্রোকেন, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েস করা হয়েছে, এটা ভুল হয়েছে। অপশন বি তে বলছে মেনি টয়েস ইন দি শপ, তারপর বলছে ওয়্যার, অবশ্যই যেহেতু এটা প্যাসিভে রয়েছে এবং এটা প্লুরাল পাস্ট টেন্স, তাহলে ওয়্যার বসবে। তারপরে ব্রেকের থার্ড ফর্ম ব্রেক, ব্রোক, ব্রোকেন, সুতরাং মেনি টয়েস ইন দি শপ ওয়্যার ব্রোকেন বাই দ্য চাইল্ড। প্রথম সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। পরে বলছে হি ইভেন থ্রু দি পেইন্টিংস, ইভেন দ্য পেইন্টিংস, তারপর বলছে হ্যাভ বিন, এখানে থ্রু অর্থাৎ পাস্ট টেন্সে ছিল, তাহলে এখানেও কিন্তু আমাকে পাস্ট টেন্সেরই প্যাসিভ ভয়েস করতে হবে। বাট এখানে দেখো হ্যাভ বিন থ্রোন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিয়েছে, তাহলে এই অপশনটা ভুল হয়ে গেল। অপশন সি তে বলছে মেনি টয়েস ইন দি শপ ওয়্যার ব্রোকেন বাই দ্য চাইল্ড, এটা তো ঠিক আছে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টে বলছে ইভেন দ্য পেইন্টিংস, এখানে সাবজেক্ট পেইন্টিংস হয়ে গেল এবং দেখো তারপরে ওয়্যার বলছে যেহেতু পাস্ট টেন্স, তাহলে ওয়্যার আসলো হেল্পিং ভার্ব এবং তারপরে থ্রো ভার্বের থার্ড ফর্ম থ্রো, থ্রিউ, থ্রোন, থ্রোন বসলো, বাই হিম বসলো। তাহলে দেখতে পাচ্ছি অপশন সি তে দুটো পার্টেই কিন্তু সঠিক উত্তর করা আছে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, টু গেট আপ অন দি রং সাইড অফ দি বেড মিনস। ঘুম ভাঙার পরে তুমি দেখলে বিছানার অন্য সাইডে গিয়ে তুমি ঘুম থেকে উঠছো, যে সাইডে ঘুমিয়েছিলে সেই সাইড নয়, অন্য সাইডে তোমার ঘুম ভাঙলো, অর্থাৎ বিছানার ভুল সাইডে তোমার ঘুম ভাঙলো। তার মানেটা কি? সামওয়ান হু ইজ হ্যাভিং আ হরিবল ডে, কারোর খুব বাজে একটা দিন যাচ্ছে। ডিস্ট্রয় অর রুইন আ প্ল্যান, কোন একটা প্ল্যানকে, পরিকল্পনাকে নষ্ট করে দেওয়া। সামওয়ান হু ইজ হ্যাভিং আ গুড ডে, কারোর খুব ভালো দিনটা কাটছে। গো টু বেড অর গো টু স্লিপ, বিছনাতে যাও বা ঘুমিয়ে পড়ো। তাহলে টু গেট আপ অন দি রং সাইড অফ দ্য বেড, এই কথাটার মানে হচ্ছে যখন কোনো মানুষের দিনটা খুব একটা ভালো যায় না, হরিবল ডে, তার মানে কি সবকিছু উল্টো উল্টো হচ্ছে, ভুল হচ্ছে। বিছানার যে সাইডে ঘুমিয়েছিল ও তার উল্টো সাইডে গিয়ে ঘুম থেকে উঠলো, তারপরে উল্টো সাইড, তার মানে তার সমস্ত কাজগুলো উল্টে যাচ্ছে এবং ঘটনাগুলো ঠিকঠাক তার ফেভারে যাচ্ছে না, দিনটা বাজেভাবে কাটছে। সো সামওয়ান হু ইজ হ্যাভিং আ হরিবল ডে, অপশন এ হবে রাইট আনসার। Question number 8. Select the most appropriate meaning of the underlined idiom in the following sentence. Sejal visits the nearby temple off and on. Sejal পাশের মন্দিরে যায়, off and on. Off and কথাটার অর্থ কি? Periodically, constantly, regularly, continuously. Continuously মানে অনবরত, regularly মানে প্রায় প্রত্যেক দিন, constantly মানে হচ্ছে এক নাগাড়ে অনবরত, periodically মাঝে মধ্যে, কোন একটা নির্দিষ্ট অন্তর অন্তর। তাহলে অফ এন্ড অন মানে হচ্ছে সামটাইমস মাঝে মধ্যে, সামটাইমস মাঝে মধ্যে, অর্থাৎ পিরিয়ডিক্যালি। অপশন এ ইজ দি রাইট আনসার, পিরিয়ডিক্যালি বা মাঝে মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড। ডিসিপেট, ডিসিপেট শব্দটার সিনোনিম কি হবে? এখানে অপশনস দিয়েছে ম্যালিশাস, হেস্ট, গ্লোরিয়াস এবং স্পেন্ড। দেখো ডিসিপেট, ডিসিপেট কথাটার অর্থ হচ্ছে যখন তুমি কোনো কিছু মানে হারিয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, কোনো কিছু হারিয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে। যেমন ধরো কর্পূর উবে গেল, কর্পূর উবে গেল, তখন তুমি ডিসিপেট শব্দটা ব্যবহার করতে পারো, মানে ডিসপেল হয়ে গেল, ডিসিপেট বা ডিসপেল হয়ে গেল, ঠিক আছে। বা ডিসপার্স হয়ে গেল মানে হাওয়াতে মিলিয়ে গেল, ছড়িয়ে গেল, স্ক্যাটার ছড়িয়ে গেল, এগুলো বলতে পারো তুমি, ওকে। বা স্কোয়ান্ডার বা খরচা হয়ে গেল, তখন তাকে ডিসিপেট বলা হয়। ম্যালিশাস মানে একটা অশুভ চিন্তা করা, ক্ষতি চাওয়া, এরকম সঠিক উত্তর হবে না। হেস্ট মানে তাড়াহুড়ো, সঠিক নয়। গ্লোরিয়াস মানে গৌরবময়, সঠিক হবে না। রাইট আনসার অপশন ডি স্পেন্ড বা খরচা হওয়া।
স্পেন্ড বা খরচা হওয়া। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 10. Select the most appropriate antonym of the underlined word in the given sentence. Her behavior was so ostentatious that it attracted the attention of everyone in the room. তার ব্যবহারটা এতটাই অস্টেন্টেশাস ছিল যে এই রুমে যতজন লোক ছিল সবার অ্যাটেনশনটা কিন্তু অ্যাট্রাক্ট করছিল। এখন অস্টেন্টেশাস কথার অর্থ কি? ধরো কিছু লোক থাকে দেখবে যারা তাদের পয়সা, তাদের কোনো সম্পত্তি, দামি জিনিস, তাদের ক্ষমতা, সেগুলো খুব শো অফ করে, তারা সবসময় সেগুলো দেখায়, লোককে বোস্ট করে, লোককে দেখায়, তাদের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে, তখন তাদেরকে বলা হয় অস্টেন্টিশিয়াস। এখানে বলছে জেন্টল, রেস্ট্রেন্ড, রিপালসিভ, অ্যাট্রাকটিভ। এখন দেখো অ্যাট্রাকটিভ মানে অবশ্যই আকর্ষণ করছে, সঠিক হবে না। রিপালসিভ, যাকে দেখলে লোকজন দূরে পালায়, এটা কিন্তু এখানে অ্যান্টোনিম সঠিক যাচ্ছে না, কনটেক্সট মিলছে না। সঠিক উত্তর হবে অপশন বি, রেস্ট্রেন্ড, মানে কন্ট্রোল করা। অর্থাৎ নিজের যে এই বেশি শো অফ করা হচ্ছে, বোস্ট করা হচ্ছে, সেটাকে কন্ট্রোল করা। অর্থাৎ অস্টেনশাস মানে যদি কেউ অনেক বেশি নিজের টাকা পয়সা নিয়ে, নিজের যে সম্পত্তি, ধন সম্পত্তি, সেগুলো শো অফ করে, তার অপোজিট হচ্ছে রেস্ট্রেন, নিজেকে কন্ট্রোল করা। সো অপশন বি ইজ দি রাইট আনসার। Question number 11. Select the option with the correct use of future tense. অপশনের মধ্যে কোথায় ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে বলতে হবে। By next December, I will be completed 6 years in this house. বলছে গত ডিসেম্বর যখন আসবে, I will be completed। দেখো I will be completed এখানে কিন্তু ফিউচার টেন্স মনে হচ্ছে, বাট মডেলের সাথে এখানে একটা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা কিন্তু সঠিক সেন্টেন্স হচ্ছে না। ঠিক আছে, এটা প্যাসিভে হয়ে যাচ্ছে। বাই নেক্সট ডিসেম্বর আই উইল হ্যাভ বিন কমপ্লিটেড, এটাও দেখো আমরা প্যাসিভ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানে ফিউচার পারফেক্টের একটা প্যাসিভ ভয়েস রয়েছে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। অপশন সি তে বলছে বাই নেক্সট ডিসেম্বর আই উইল হ্যাভ কমপ্লিট 6 ইয়ার্স। এখন যখন তুমি হ্যাভ কে হেল্পিং ভার্ব করেছো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে কমপ্লিট তো হবে না, কমপ্লিটেড হওয়া উচিত, পারফেক্ট টেন্স হচ্ছে না। এবং লাস্ট অপশনে বলছে বাই নেক্সট ডিসেম্বর আই উইল হ্যাভ কমপ্লিটেড 6 ইয়ার্স ইন দিস হোম। অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি, এবং ফিউচার পারফেক্টটা কখন বসানো হয়? যখন ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা হবে, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা হবে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাই। তাহলে এখানে আই এর পরে উইল বসানো আছে, এবং তারপরে হ্যাভ আছে পারফেক্টে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড আছে। সুতরাং অপশন ডি হবে সঠিক, কারণ এখানে কিন্তু ফিউচার টেন্সটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12, সিনোনিম লিখতে বলা হয়েছে ডজ। ডজ মানে এড়িয়ে যাওয়া, ডজ মানে এড়িয়ে যাওয়া, নিজেকে বাঁচিয়ে যাওয়া। ফোর্স, বোর্ডিং, অ্যাভয়েড, অ্যামাউন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাভয়েড করা, কোনো কিছু এড়িয়ে যাওয়া। ডজ মানে ধরো একটা বল তোমার দিকে ছুটে আসছে, তুমি তার মাথাটাকে ডজ করলে, অর্থাৎ মাথাটাকে তুমি সরিয়ে নিলে যাতে বলটা এসে তোমার মাথায় হিট না করে, এটাকেই বলা হচ্ছে ডজ করা বা অ্যাভয়েড করা। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, বলা হচ্ছে আন্ডারলাইন করা অংশটাকে তোমায় সাবস্টিটিউট করতে হবে। Ranjit failed in all his exams as he had been addicted of social media. He had been addicted of, দেখো এখানে প্রেপোজিশনের সবকটা আনসার দিয়েছে তোমাকে, অর্থাৎ ফিক্সড প্রেপোজিশন জানতে চেয়েছে। অ্যাডিক্টেড টু, অ্যাট, অন, ইন। সঠিক উত্তর হয় অ্যাডিক্টেড টু। সো অপশন এ ইজ দি রাইট আনসার, অ্যাডিক্টেড টু, এটা হয় সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, একটা সেন্টেন্সের 4টি অংশ সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। পিতে বলছে আনলক দেয়ার পোটেনশিয়াল, তাদের যে ক্ষমতা সেটাকে আনলক করে। এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস টু, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এম্পাওয়ার করে কি করতে? অ্যান্ড শেপ দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যৎকে শেপ করে। দি পাওয়ার অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে ক্ষমতা। তাহলে দেখো এক্ষেত্রে আমার কিন্তু সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি একমাত্র আর, দ্য পাওয়ার অফ এডুকেশনে রয়েছে।
এটা একটা সাবজেক্ট হতে পারে। তাহলে যখনই আর তুমি ঠিক করলে তখন কিন্তু অপশন এ এবং ডি ভুল হলো। তাহলে আমরা প্রথমে আর বসালাম, দ্য পাওয়ার অফ এডুকেশন, তারপরে পি বলছে দ্য পাওয়ার অফ এডুকেশন আনলক দেয়ার পোটেনশিয়াল। দেখো এখানে যদি পি বলো যে আনলক দেয়ার পোটেনশিয়াল, এখন পাওয়ার অফ এডুকেশন পাওয়ারটা তো সিঙ্গুলার, আনকাউন্টেবল, সিঙ্গুলার, তাহলে এখানে আনলকের সাথে তো এস বসানো উচিত, তা কিন্তু নেই। তাহলে এখানে আনলক মানে পি বসালে হবে না, তাহলে আমাকে কি বসাতে হবে? দেখো কিউতে এমপাওয়ার্স আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে এরপর আমাকে কিউ বসাতে হবে। অর্থাৎ দি পাওয়ার অফ এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল। টু, এবার টু যখন বলেছে তারপরে আমাকে ভি ওয়ান বসাতে হবে, এবং দেখো এই যে আনলকটা কিন্তু ভি ওয়ান, তাহলে এরপরে পি বসবে, দেয়ার পোটেনশিয়াল অ্যান্ড শেপ দেয়ার ফিউচার, অর্থাৎ তারপরে ও বসবে। সো অপশন সি হবে রাইট আনসার। তাহলে গোটা সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দ্য পাওয়ার অফ এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, শিক্ষার ক্ষমতাটা প্রত্যেকটা মানুষকে সেই ক্ষমতা দেয় টু আনলক দেয়ার পোটেনশিয়াল, যাতে তারা নিজেদের ক্ষমতাটাকে আনলক করতে পারেন, শেপ দেয়ার ফিউচার, নিজেদের ভবিষ্যৎটাকে তারা শেপ দিতে পারে। সো অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 15, antonym of the underlined word, her remarks were relevant to the discussion. এই আলোচনা ক্ষেত্রে তার যে বক্তব্য সেগুলো কিন্তু রেলেভেন্ট ছিল, অর্থাৎ সেগুলো কিন্তু প্রাসঙ্গিক ছিল। সুটেবল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কনক্লুসিভ, ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, অর্থাৎ একদম শুরুতেই, এটা সঠিক হচ্ছে না। কনক্লুসিভ মানে পুরো বিষয়টাকে একত্র করে, এটাও কিন্তু সঠিক হচ্ছে না। সুটেবল উপযুক্ত, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম বলেছে। তাহলে রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, আর সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত নয়, এটা একে অপরের অ্যান্টোনিম হচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। রেলেভেন্ট মানে উপকারী, উপযুক্ত, তার প্রাসঙ্গিক, আর তার অপোজিট হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটা উপযুক্ত নয়। Question number 16, select the most appropriate antonym of the given word capricious. Capricious কথাটার অর্থ কি? ক্যাপ্রিশাস হচ্ছে আনস্টেবল, আনস্টেবল, ইম্পালসিভ, প্রচন্ড ঝোঁকের মাথায় কাজ করে, অর্থাৎ মনের মধ্যে স্থিরতা নেই, ডিসিশনটাকে ঠিকঠাক ধরে রাখতে পারে না, খুব চঞ্চল। শেয়ার মার্কেট প্রাইসেস হ্যাভ রিমেন ড্যাশ ফর উইকস। এখন দেখো ক্যাপ্রিশাস এই শব্দটার অ্যান্টনি বিপরীত শব্দতে তোমাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। ফিকল, স্টেবল, ভোলাটাইল, মিসচিভাস। দেখো বলছে এখানে আনস্টেবল, অস্থির, চঞ্চল, বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে সেখানে ভোলাটাইলও কিন্তু ঠিক তাই, অস্থির, চঞ্চল। মিসচিভাস খুব দুষ্টু, ফিকেল মাইন্ডেড প্রচন্ড চঞ্চল মনের, এগুলো কোনোটাই সঠিক হলো না। সঠিক হচ্ছে অপশন বি স্টেবল, মানে স্থির, অর্থাৎ সেটা আনস্টেবল হয়ে গিয়েছিল। ক্যাপ্রিশাস মানে তার অপোজিট হচ্ছে স্টেবল বা স্থির, দৃঢ়। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 17, his house is smaller than your, তার বাড়িটা হচ্ছে তোমার বাড়ির থেকে ছোট, than your, you। এখন বিষয়টা হচ্ছে এখানে তুলনা করা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি। যখন পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা তুলনা করি, যখন পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা করা হয়, তখন কিন্তু আমরা ইকুয়াল জিনিসের মধ্যে তুলনা করি, ইকুয়াল জিনিসের মধ্যে, একই জিনিসের মধ্যে তুলনা করা হয়। তাহলে এখানে হিজ হাউস তোমার বাড়ি ছোট তার থেকে, তাহলে তোমার বাড়ির সাথে তুমি তোমার তুলনা করছো, মানে তার বাড়ির সাথে তুমি তোমার তুলনা করছো, বাড়ির সাথে মানুষের তুলনা করছো, এটা কিন্তু ভুল হচ্ছে। বাড়ির সাথে বাড়ির তুলনা করতে হবে। তাহলে হিজ হাউস ইজ স্মলার দ্যান ইয়োর হাউস হওয়া উচিত ছিল, ইয়োর হাউস হওয়া উচিত ছিল, তাই না? তার বাড়ি তোমার বাড়ির থেকে ছোট। বিষয়টা হচ্ছে এই যে বাড়ি শব্দটা আমরা দুবার বলছি, মানে একই নাউন বারবার ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব, প্রোনাউন। এখন দেখো এখানে ইয়োর হাউস তোমার বাড়ি একটা কিন্তু পজেশন, অধিকার বোঝাচ্ছে, তাই জন্য আমাকে যে প্রোনাউনটা ব্যবহার করব সেটাও পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আর ইয়োর, এটা পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়র্স, ইয়র্স মানে ইয়োর হাউসটা হয়ে যাচ্ছে ইয়র্স, পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়র্স। তাহলে আমাদের দেখো সঠিক উত্তর হবে স্মলার দ্যান ইয়র্স, মানে তোমার বাড়ি। ইয়র্স এর মধ্যেই কিন্তু তোমার বাড়ি কথাটা লুকিয়ে আছে।
So his house is smaller than yours. Number 18, select the most appropriate order of the segments in the options that will fill the blanks and make a coherent paragraph. দেখো প্রথম পার্টটুকু দিয়ে দিয়েছে, শেষের পার্টটুকু দিয়ে দিয়েছে, মাঝখানের চারটে পার্টকে জাম্বেল করে লেখা আছে। তোমাদের বলতে হবে কোনটা কিভাবে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফ হবে। প্রথমে বলছে দো শিলা লাভস ওয়েটিং ওয়াচিং হরর মুভিজ, যদিও শিলা পছন্দ করে হরর মুভিজ দেখা। শেষে বলছে শি রেন্টেড অ্যানাদার রোমান্টিক টুডে, সে কিন্তু আজকে আবার একটা রোমান্টিক মুভি অর্ডার করেছে। যদিও তার হরর মুভিজ দেখা খুব পছন্দের। এবার দেখো অপশনস গুলো একবার দেখে নিই কি বলছে। শি প্ল্যান্ড টু ট্রাই সামথিং ডিফারেন্ট ইয়েস্টারডে, গতকাল সে নতুন কিছু আলাদা কিছু ট্রাই করার চেষ্টা করেছিল। সো শি রেন্টেড দি লেটেস্ট রোমান্টিক, তাই জন্য সে একদম নতুন যে রোমান্টিক মুভি সেটা সে রেন্ট করেছিল, ভাড়াতে নিল। অ্যান্ড টু হার সারপ্রাইজ শি এনজয়েড ইট ভেরি মাচ, এবং সে খুব অবাক হয়ে গেল যখন সে দেখলো সে প্রচন্ড এনজয় করলো রোমান্টিক মুভিটা। সো মাচ সো দ্যাট, সে এতটাই এনজয় করলো যে সে তারপরে কিন্তু বলছে শি রেন্টেড অ্যানাদার রোমান্টিক প্লে, সে আবারও একটা রোমান্টিক সিনেমা আজকে অর্ডার করলো। হয়েছে। এখন দেখো লাস্টের পার্টটুকু, যে সে রোমান্টিক যে মুভি সেটা আজকে অর্ডার করলো, অর্থাৎ সে এতটাই ভালোবেসেছিল, সো মাচ সো দ্যাট, এটা কিন্তু লাস্টে আসা উচিত। কিন্তু দেখো কোনো একটা অপশনের মধ্যে কিন্তু সেটা নেই, লাস্টে নেই। তার মানে বি সি ডি কোনো অপশনই সঠিক হবে না। কেন বলছি সো মাচ সো দ্যাট, এতটাই সে পছন্দ করলো যে শি রেন্টেড অ্যানাদার রোমান্টিক টুডে, সে আজকে আবার অন্য একটা রোমান্টিক সিনেমা রেন্টে নিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কানেকশন পাচ্ছি যে লাস্টের এই পার্টটুকুর সাথে লাস্টের এই পার্টের মিল রয়েছে। এবং দেখো যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম লজিক্যালি কিন্তু ঠিকঠাক আমরা বুঝতে পারছি পরপর। সুতরাং অপশন এ হবে রাইট আনসার। শি প্ল্যান টু ট্রাই সামথিং ডিফারেন্ট ইয়েস্টারডে, সে গতকাল চেষ্টা করলো নতুন কিছু ট্রাই করতে। শি রেন্টেড দ্য লেটেস্ট রোমান্টিক মুভি, সে রেন্ট করলো এবং তারপরে সে অবাক হয়ে গেল কারণ সে দেখলো সে রোমান্টিক মুভিটা খুব ভালো মতো এনজয় করছে, এবং এতটা বেশি এনজয় করেছে সে আবারও একটা রোমান্টিক মুভি আজকে রেন্টে নিয়েছে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 19. The soldiers spent long period dash. সোলজাররা স্পেন্ড করছে অনেক লম্বা লম্বা পিরিয়ড কনভালেসিং। কনভালেসিং সিনোনিম, কনভালেসিং মানে হচ্ছে রিকভার করা, সুস্থ হয়ে ওঠা, সেরে ওঠা, রিকভার করা, কনভালেসিং। ট্রাভেলিং, অ্যাটাকিং, এইলিং অসুস্থ, রিকভারিং। সঠিক উত্তর হবে অপশন ডি রিকভারিং। দ্য সোলজার স্পেন্ট লং পিরিয়ড রিকভারিং, অর্থাৎ সৈন্যরা অনেক অনেক সময় লাগালো সুস্থ হতে। কনভালেসিং মানে হচ্ছে রিকভারিং। কোয়েশ্চেন নাম্বার 20, জাম্বেল অর্ডারে রয়েছে চারটে সেন্টেন্স, সঠিকভাবে সাজাতে হবে। অ্যাট দ্য সেম টাইম গিভিং হ্যাপিনেস টু দ্য পুয়ার, একই সঙ্গে গরিব লোকেদের হ্যাপিনেস দেওয়া by providing them with food, clothes, money or grain, টাকা পয়সা দিয়ে, জামা কাপড় দিয়ে বা খাবার দিয়ে বা শস্যদানা দিয়ে। Festivals in India are celebrated to share happiness, গ্রামের বাড়িতে লোকজন অনেক বেশি সেখানে কিন্তু হ্যাপিনেস কে তারা শেয়ার করছে, সেলিব্রেট করছে বাই বিং ইন দি প্রেজেন্স অফ মেম্বার্স অফ দি ফ্যামিলি অ্যান্ড। এখানে দেখো অ্যান্ড আছে, তার মানে ডেফিনেটলি এই ডিটা কিন্তু লাস্টে বসতে পারে না, কারণ তারপরে আরো অন্য কিছু থাকতে হবে। এখানে অ্যান্ড বলে দিয়েছে, তার মানে ডি কখনোই লাস্টে বসতে পারে না, তারপরে তো আমাকে অন্য কিছু লিখতে হবে অ্যান্ড এর পরে, তাই ডি কিন্তু লাস্টে বসবে না। ঠিক আছে, এবার দেখো এটুকু তো বুঝতে পারো ডি বসবে না। আচ্ছা, সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে? দেখো সাবজেক্ট কিন্তু অ্যাট দি সেম টাইম গিভিং হ্যাপিনেস, সাবজেক্ট পাচ্ছি না। বাই প্রোভাইডিং দেম, সাবজেক্ট পাচ্ছি না। festivals in India are, সাবজেক্ট ভাব দুটোই পাচ্ছি, আর সেলিব্রেটেড। তাহলে অপশন সি হবে রাইট আনসার, অর্থাৎ festivals in India are celebrated to share happiness। বলছে ইন্ডিয়াতে যে ফেস্টিভ্যাল সেগুলো কিন্তু সেলিব্রেট করছে হ্যাপিনেস কে শেয়ার করার জন্য।
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সি করা হলো, তারপরে কিন্তু ডি তে চলে আসলো, যে বাই বিইং ইন দি প্রেজেন্স অফ দি মেম্বার্স অফ দি ফ্যামিলি, হ্যাপিনেসটা কিভাবে তারা শেয়ার করছে, তারা লোকজন বাড়িতে যে মেম্বার্স আছে তাদের উপস্থিতিতে তারা শেয়ার করছে, তাহলে সি এর পরে ডি আসছে। অ্যান্ড এবং অ্যাট দ্য সেম টাইম, এবং একই সঙ্গে গিভিং হ্যাপিনেস টু দ্য পুয়ার, গরিবদেরকেও তারা হ্যাপিনেস দিচ্ছে বাই প্রোভাইডিং দেম উইথ ফুড, ক্লোথস, মানি অর গ্রেইন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, সি ডি এ বি। Question number 21. In which of the following sentences wrong is used as an adverb? wrong শব্দটা adverb হিসেবে বসেছে কোন সেন্টেন্সে? He has done no wrong. সে কিন্তু কোনো ভুল করেনি। He has done no wrong. এখানে wrong noun হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি করেনি? কোনো ভুল করেনি, এখানে noun হিসেবে ব্যবহৃত হচ্ছে। You have followed the wrong path. Sorry, the wrong path. এখানে path যদি noun হয় তাহলে wrongটা কি হবে? adjective হবে। কিরকম path? adjective path হবে। You have wronged me. তুমি আমাকে কিন্তু ঠকিয়েছো। You have wronged me. এখানে wrong কিন্তু verb হিসেবে ব্যবহৃত হচ্ছে। He led me wrong. সে আমাকে চালিত করলো ভুল দিকে। চালিত করা ভার্বের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে wrong কিন্তু এখানে একটা adverb হচ্ছে। ভার্বের সম্পর্কে বলা হচ্ছে, তারপরে wrong কিন্তু সেখানে একটা adverb হচ্ছে। সো অপশন ডি তে wrong যে শব্দটা সেটাকে কিন্তু adverb হিসেবে বসানো হয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 22. The principal clause in the sentence, no sooner did the rain stopped than we started. No sooner did the rain stop than we started. যে মুহূর্তে বৃষ্টিটা শেষ হলো, থামলো, আমরা কি করলাম, কাজটা শুরু করলাম। এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, একটা প্রধান ক্লজ, একটা বলতে পারো যে গৌণ ক্লজ। এখানে বলতে হবে কোথায় আছে। দেখো, নো সুনার ডিড দ্য রেইন স্টপ এবং দ্যান থেকে কিন্তু একটা সাব ক্লজ শুরু হচ্ছে। নো সুনার ডিড দ্য রেইন স্টপ, এখান থেকেই একটা আমার বলতে পারো যে প্রিন্সিপাল ক্লজ, সেই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম। সো নো সুনার ডিড দ্য রেইন, এটা হবে সঠিক উত্তর। এবং বিষয়টা হচ্ছে নো সুনার ডিড দ্য রেইন স্টপ, এবং এখানে দেখো ডিড দ্য রেইন স্টপ, অপশন এ তে সঠিক উত্তর আছে, কারণ এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ হচ্ছে এইটুকু পার্ট। 23. হি ইজ দি বেস্ট প্লেয়ার ইন দি টিম। বেস্ট শব্দটাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে। দেখো এখানে বলছে যে বেস্ট, বেস্ট কিন্তু গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। আমাকে বেটার এই ফর্মটা নিয়ে সেন্টেন্স লিখতে হবে। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ সো গুড অ্যাজ হি। তার মতো কিন্তু কোনো প্লেয়ার টিমে এত ভালো নয়, এটা কিন্তু কম্পারিজন হলো না। এখানে সো গুড আছে, সো গুড অ্যাজ আছে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে হলো, পজিটিভ ডিগ্রিতে হয়েছে। সুতরাং এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করা যাচ্ছে না এটা দিয়ে। বিতে বলছে হি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দি টিম, এই টিমে অন্য যে কোনো ছেলের থেকে সে ভালো। অবশ্যই তাকে বাদ দিয়ে অন্য যে কোনো থেকে সে ভালো, তাই জন্য তাকে বেস্ট বলা হচ্ছে, তাই তো, তাই জন্য তাকে বেস্ট বলা হচ্ছে। অপশন সি তে বলছে হি ইজ বেটার দ্যান এনি প্লেয়ার, যে কোনো প্লেয়ারের থেকে সে ভালো না, তাকে বাদ দিয়ে অন্য যে কোনো প্লেয়ার। সো অপশন সিটা ভুল হচ্ছে। অপশন ডি বলছে হি ইজ বেটার দ্যান মেনি অফ আদার প্লেয়ার্স ইন দি টিম। হি ইজ বেটার দ্যান মেনি আদার প্লেয়ার্স, অন্য অনেক প্লেয়ারের থেকে সে ভালো না, অন্য অনেকের থেকে ভালো নয়, অন্য সবার থেকে সে ভালো। সো অপশন বি হবে রাইট আনসার, হি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার, any other player in the team. So option B is the right answer. Question number 24. Choose the grammatically correct sentence. He was elected as chairman. He was appointed as headmaster. He was called as Ashok the Great. Option D বলছে I regarded him as my brother. দেখো আমরা দেখতে পাচ্ছি ইলেক্টেড এর পরে অ্যাজ বসানো হয়েছে, অ্যাপয়েন্টেড এর পরে অ্যাজ বসানো হয়েছে, কল্ড এর পরে অ্যাজ বসানো হয়েছে। ভালো করে খেয়াল করো, এই যে অ্যাডভার্ব গুলো, সেগুলো আমরা কি করব, কিছু কিছু আছে যেগুলো অ্যাজ বসবে, ঠিক আছে। যেমন ধরো ডিফাইন অ্যাজ, ডিফাইন অ্যাজ বসবে, মেনশন অ্যাজ, মেনশন অ্যাজ বসবে, ঠিক আছে, রিগার্ড অ্যাজ।
এগুলোর পরে অ্যাজ বসবে। কিন্তু কিছু কিছু আছে যার পরে অ্যাজ বসে না, যেমন কল, যেমন অ্যাপয়েন্ট, যেমন ইলেক্ট, যেমন নেম। ঠিক আছে, এইগুলোর পরে অ্যাজ বসে না, তাহলে এখানে অ্যাপয়েন্টেড পরে অ্যাজ বসবে না, কলের পরে অ্যাজ বসবে না। কিন্তু যখন তুমি রিগার্ড বলছো, রিগার্ডের সাথে কিন্তু তুমি অ্যাজ বসাচ্ছ, রিগার্ডের সাথে তুমি অ্যাজ বসাচ্ছ। সুতরাং অপশন ডি হবে রাইট আনসার। আই রিগার্ডেড হিম অ্যাজ মাই ব্রাদার, আমি তাকে ভাই বলে মনে করতাম। নেক্সট কোয়েশ্চেন 25 এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন। আই ডু নট লাইক প্রাইং ড্যাশ ইওর সিক্রেটস। তোমার গোপন কথাগুলো জানার জন্য আমি কিন্তু একদমই উৎসুক নই, আমি প্রাই করব না, নাক গলাবো না। প্রাইং এরপরে কোন প্রেপোজিশন বসবে? ইনটু, ইন, অন, আপন। প্রাইং ইনটু, প্রাইং ইন, প্রাইং অন, প্রাইং আপন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রাইং ইনটু, প্রাইং ইনটু ইওর সিক্রেটস। অর্থাৎ এখানে কিন্তু গোপন কথাগুলো অবশ্যই এখানে কিন্তু ফাঁস করা ছিল না, কিন্তু সে কি করছে, চেষ্টা করছে গোপন কথাগুলো জানার, তখন প্রাই করা বলে। বাট এখানে আই ডু নট লাইক, আমার পছন্দ হয় না প্রাই করা, তাই জন্য ইনটু ইওর সিক্রেটস, তোমার গোপন কথাগুলোর মধ্যে, তাই প্রাইং ইনটু ইওর সিক্রেটস। সো অপশন এ ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখবে তোমরা আউট অফ 25 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।